অনেকদিন আগের কথা। ধূপশালা নামে এক রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন রাজা ধূপবর্মন। রাজা ধূপবর্মন ছিল অতি নিষ্ঠুর হৃদয়ের মানুষ। রাজা ধূপবর্মনের একমাত্র কন্যা রাজকুমারী অর্ণিমা। রাজকুমারী অর্ণিমা ছিল বাবার চাইতে এক ধাপ এগিয়ে। তার অহংকার এতই ছিল যে তার দিকে চোখ তুলে তাকাতো তার চোখ তুলে নেওয়া হতো। একদিন রাজকুমারী অর্ণিমা তার কিছু সেনা নিয়ে রাজ্যের মধ্যে এক ছোট্ট বাজারের ওপর দিয়ে যাচ্ছিল। রাজকুমারীকে যাওয়া দেখে সেখানকার সবাই প্রাণের ভয়ে মাথা ঝুঁকিয়ে নিচ্ছিল। এমন সময় এক বৃদ্ধ বুড়ি, চোখে কম দেখা আর কানে কম শোনায়, সোজা রাজকুমারীর ঘোড়ার সামনে এসে পড়ে। এই বুড়ি, তোর এত বড় সাহস! আমাকে দেখে ভয় না পেয়ে সোজা আমার সামনে এসে দাঁড়িয়েছিস। তুই জানিস না আমার সামনে দাঁড়ানোর শাস্তি কি? আমার ভুল হয়ে গেছে রাজকুমারী। আমি অনেক বৃদ্ধ হয়ে গেছি বলে আমার চোখ আর কান দুটোই দুর্বল হয়ে গেছে। এই জন্যই আপনার উপস্থিতি বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করুন। ক্ষমা? আমার সাথে বেয়াদবি করলে তার কোনো ক্ষমা নেই। সেনারা, এই বুড়িকে ধরে নিয়ে যাও। আমার সামনে দাঁড়ানোর শাস্তি হিসেবে এই বুড়ির দুটো চোখ তুলে ফেলবে। নিয়ে যাও একে। আমার আমার ভুল হয়ে গেছে রাজকুমারী। আমাকে ক্ষমা করুন। আমাকে আমাকে ক্ষমা করুন রাজকুমারী। এই বুড়ি, আমাদের রাজকুমারী কাউকে ক্ষমা করে না। সে একবার যা বলে তাই করে। তাড়াতাড়ি চল চল বলছি, চল। আমাকে ছেড়ে দাও, আমাকে নিও না, আমাকে ছেড়ে দাও। এ কি, তোমরা এই বৃদ্ধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছ কেন? কেন ধরে নিয়ে যাচ্ছি সে কৈফিয়ত কি তোকে দিতে হবে? সরে দাঁড়া বলছি। হ্যাঁ, সরে দাঁড়াবো। তার আগে বলো, তোমরা কেন এই বৃদ্ধ মানুষকে ধরে নিয়ে যাচ্ছ বলো। বাবা, আমি কানে কম শুনি আর চোখে কম দেখি বলে ভুল করে রাজকুমারীর সামনে চলে গিয়েছিলাম। সেই অপরাধে রাজকুমারী ওর চোখ তুলে ফেলার নির্দেশ দিয়েছে। আর এই নিষ্ঠুর সেনারা রাজকুমারীর কথা শুনে আমাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। কি, রাজকুমারী এমন শাস্তি দিয়েছে? এমন বৃদ্ধ মানুষকে কি কেউ এমন শাস্তি দেয়? তোর সাহস দেখছি বড্ড বেড়ে গেছে। ভুলেও রাজকুমারীর সামনে এমন সাহস দেখাতে যাবি না, তাহলে তোর চোখ দুটো তুলে নেব। আরে, শুধু তোদের রাজকুমারী না, রাজার সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আমার আছে। বুড়িমা, আপনি যান, আমি আপনাকে মুক্ত করব। আপনার কিছুই হবে না। কিছুই হবে না? পারলে মুক্ত করে দেখাস। এই বুড়ি, চল চল। রাতের বেলা মহলের চারপাশে অনেক সেনা পাহারায় নিযুক্ত ছিল। মহলের মধ্যে রাজকুমারী তার কক্ষে ঘুমিয়েছিল। এমন সময় রাজকুমারীর কক্ষে এক বিষাক্ত সাপ প্রবেশ করে। হঠাৎ সাপটা তার রূপ বদলাতে দেখা যায়। সেটা আর কেউ না, অরিন্দম, রাজকুমারীর পাশে থাকা উজ্জ্বল হীরাটা নিয়ে আবার সাপ হয়ে রাজকুমারীর কক্ষ থেকে বেরিয়ে যায়। এরপর সকাল হলে রাজকুমারী ঘুম থেকে জেগে উঠলে দেখতে পায় তার দামি হীরাটা নেই। হীরে দেখতে না পেয়ে রাজকুমারী রাগান্বিত হয়ে চিৎকার শুরু করে। কে কোথায় আছো? পিতাজি, কোথায় তোমরা? কি হয়েছে অর্ণিমা, এত চিৎকার করছো কেন? দেখুন পিতাজি, দেখুন, আমার দামি হিরেটা নেই। রাতের বেলা কেউ আমার দামি হিরেটা চুরি করে নিয়ে গেছে। এত বড় স্পর্ধা, মহলে প্রবেশ করে রাজকুমারীর কক্ষ থেকে হিরে চুরি! সেনারা সারা রাত কোথায় ছিলে?
রাজকুমারের কক্ষের হিরে কে চুরি করলো? মহারাজ, আমরা তো সারা রাত পুরো মহল পাহারা দিয়েছি, বাইরে থেকে কেউ আসেনি। চুপ করো আর তাড়াতাড়ি রাজকুমারী হিরে খুঁজে বের করো। প্রয়োজন হয় পুরো রাজ্যে ঘোষণা করো যে চোর সহ হিরে উদ্ধার করতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে। যথাজ্ঞা মহারাজ। রাজার নির্দেশে সেনারা সারা রাজ্যে ঘোষণা করতে শুরু করে। এদিকে রাজকুমারীর হিরে চুরি যাওয়ায় রাজা অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন হঠাৎ অরিন্দম রাজার সামনে এসে দাঁড়ায়। এই ছেলে, কে তুমি? মহারাজ, আমার নাম অরিন্দম। আমি আপনার রাজ্যের এক সাধারণ প্রজা। তুমি কেন এখানে এসেছো? মহারাজ, আমি রাজকুমারীর হারানো হিরে পেয়ে সেটা দিতে এসেছি। এ কি সত্যিই সেই হিরে? কিন্তু তুমি এই হিরে পেলে কোথায়? মহারাজ, এক চোর আমার কাছে সেটা বিক্রি করতে এসেছিল। আমি চোরকেও ধরেছিলাম, কিন্তু চোর অনেক শক্তিশালী হওয়ায় হীরাটা রেখে পালিয়ে গেছে মহারাজ। তোমার কাজে আমি খুবই খুশি। এবার বলো তুমি কি পুরস্কার চাও? মহারাজ, আমার কোনো অর্থ চাই না। গতকাল রাজকুমারী এক বৃদ্ধাকে চোখ তুলে দেওয়ার শাস্তি দিয়েছে। আপনি ওই বৃদ্ধাকে ছেড়ে দিন, এটাই আমার চাওয়া মহারাজ। হ্যাঁ, বৃদ্ধকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তোমাকে বন্দি করছি। কেন মহারাজ? আমাকে বন্দি করবেন কেন? কারণ তুমি আসল চোর। চোর কখনো এই হিরে তোমার মতো সাধারণ ছেলের কাছে বিক্রি করতে যাবে না। তুমি ওই বৃদ্ধাকে মুক্ত করার জন্য হিরে চুরি করেছিলে। প্রহরীরা, দেখছো কি? বন্দি করো এই ছেলেটাকে আর ওই বৃদ্ধাকে ছেড়ে দাও। মহারাজ, এটা তো অন্যায়। আপনি অন্যায় করছেন। আমাকে বন্দি করা অন্যায় মহারাজ। আমাকে ন্যায় অন্যায় শিখাতে এসেছিস? হ্যাঁ, এবার তোকে কঠিন শাস্তি পেতে হবে। আপনি আমাকে কি শাস্তি দেবেন? আপনি চাইলেও আমাকে বন্দি করে রাখতে পারবেন না। এবার আমি আপনার মাথার মুকুট চুরি করব। আপনি হাজারো সেনা নিয়ে আপনার মুকুট ধরে রাখতে পারবেন না। সেনারা, দেখছো কি? একে নিয়ে গিয়ে এক্ষুনি কারাগারে বন্দি করো, যাও। সেনারা রাজার হুকুমে অরিন্দমকে জেলে বন্দি করে বুড়িকে মুক্ত করে দেয়। পরের দিন সকাল হলে রাজা ঘুম থেকে উঠলে দেখতে পায় তার মুকুট কোথাও নেই। মুকুট না পেয়ে রাজা অনেক রাগান্বিত হয়ে ওঠে। এমন সময় সেনা এসে রাজাকে খবর দেয় অরিন্দম কারাগার থেকে পালিয়েছে। কি এত বড় দুঃসংবাদ! আমার এত প্রহরী, এত নিরাপত্তা থাকতেও ওই চোর কি করে কারাগার থেকে বেরিয়ে এসে আমার মুকুট নিয়ে পালালো? মহারাজ, আমাদের প্রহরীরা সারা রাত জেগে পুরো মহল পাহারা দিয়েছে। তারপর ওই চোর কি করে পালিয়ে গেল আমরা তো বুঝতে পারছি না। আমার মনে হয় ওই চোর কোনো সাধারণ চোর নয়, নিশ্চয়ই কোনো জাদুকর। আমার সাথে শত্রুতা? আমার সাথে শত্রুতা করে আজ পর্যন্ত কোনো রাজা টিকে থাকতে পারেনি, আর ও চোর হয়ে আমার সাথে শত্রুতা করছে। যাও, ওই বৃদ্ধাকে আবার ধরে নিয়ে এসো আর সারা রাজ্যে ঘোষণা করে দাও, ওই চোর যদি আত্মসমর্পণ না করে তাহলে ওই বৃদ্ধাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যাও। যথাজ্ঞা মহারাজ। রাজার কথা মতো সেনারা গিয়ে বৃদ্ধকে আবার বন্দি করে। এরপর রাজার কথা মতো রাজ্যের সব জায়গায় ঘোষণা দিতে থাকে। রাজার দেয়া ঘোষণা অরিন্দম আড়াল থেকে শুনে নেয়। সেদিন রাতের বেলা রাজা বৃদ্ধাকে কারাগারে বন্দি করে মহলের চারপাশে আরো অনেক সেনা পাহারা বাড়িয়ে দেয়। কিন্তু সকাল হলে রাজা দেখতে পায় তার কক্ষে অরিন্দম আর মুকুটের সাথে একটা পত্র রেখে গেছে। রাজা পত্র খুলতেই রাজার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ওই চোরের এত বড় সাহস! রাজকুমারীকে তুলে নিয়ে গেছে। প্রহরী, প্রহরী! আদেশ করুন মহারাজ, কি করতে হবে? ওই চোর অর্ণিমাকে তুলে নিয়ে গেছে আর বলে গেছে বুড়িকে ছেড়ে দিলে একদিন না একদিন অর্ণিমা ফিরে আসবে, নয়তো অর্ণিমা আর কখনো ফিরে আসবে না। কিন্তু মহারাজ, আমরা তো মহলের চারপাশে আরো ভালো করে পাহারা দিয়েছি, একটা মশা মাছি পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেইনি। তাহলে রাজকুমারীকে কি করে তুলে নিয়ে গেল? হ্যাঁ, আমিও সেটাই বুঝতে পারছি না। যাও, যে করে হোক আমার মেয়েকে উদ্ধার করে নিয়ে এসো, যাও। কিন্তু মহারাজ, ওই বৃদ্ধাকে কি করব? ছেড়ে দাও, তাড়াতাড়ি ওই বুড়িকে ছেড়ে দাও, নয়তো এই চোর অর্ণিমার কোনো ক্ষতি করতে পারে। যথাজ্ঞা মহারাজ। রাজার নির্দেশে সেনারা সারা রাজ্যে তন্ন তন্ন করে রাজকুমারীকে খুঁজতে থাকে। এদিকে অরিন্দম রাজকুমারীকে অজ্ঞান করে
মরুভূমি দিয়ে সোজা আসাম রাজ্যে পৌঁছে যায়। আসাম রাজ্যের মরুভূমির মাঝে একটা সুন্দর মহল দেখে অরিন্দম রাজকুমারীকে নিয়ে সেদিকে এগিয়ে যায়। অরিন্দম মহলের সামনে যেতেই দেখে মহলের মালিক এক সওদাগর আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। কে তুমি? আরে এই মেয়েটাকে নিয়ে এভাবে কোথায় যাও? আমার স্ত্রী এক কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়েছে, যার বলে সে আমাকে চিনতে পারছে না। তাই আমি তার চিকিৎসা করানোর জন্য মায়াপুর রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছি। শুনেছি সেখানে এক বড় হেকিম আছে যে এই রোগের চিকিৎসা করতে পারে। এই রোগ নিয়ে মায়াপুর রাজ্যে যাওয়ার কি দরকার? তুমি আমার বাড়িতে মেহমান হয়ে থাকো। 3 দিন পর মায়াপুরে সেই বড় হেকিম এখানেই আসবে। না 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 না, আপনি বলেছেন এতে আমি অনেক খুশি। আমি নিজের জন্য অন্য কাউকে বিপদে ফেলতে চাই না। কিসের বিপদ? আমি তো মেহমানদারি করার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তাছাড়া আমি প্রতি সপ্তাহে কাউকে না কাউকে আমার বাড়িতে মেহমান করি। আর তোমাদের বিপদে দেখে সাহায্য করব না? আজ থেকে তোমরা এখানেই থাকবে। আমি তোমাদের কোথাও যেতে দিচ্ছি না। এখন রাজকুমারীকে নিয়ে অন্য কোথাও গেলে বিপদ আরো বেড়ে যাবে। তার চাইতে এখানে থাকাটাই বোধহয় ভালো হবে। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে আর না করি কি করে। কিন্তু আমার স্ত্রীর কথা আপনি কিছু মনে করবেন না। না না, কি মনে করব? তোমাদের সাথে আমার দেখা হবে দিনে 2 বার, সকাল আর সন্ধ্যা। সারাদিন তো আমি আমার কাজেই ব্যস্ত থাকি। তাছাড়া আমার এখানে খাবার সহ সকল জিনিস পর্যাপ্ত পরিমাণে আছে। তোমাদের যখন যা মন চাইবে তাই করবে। এসো, এবার ভেতরে এসো। এখানে থাকতে তো তোমাদের কোনো সমস্যা হবে না। না না, কি সমস্যা হবে? জায়গাটা তো অনেক সুন্দর। তাছাড়া আপনার এই পাখিটা দেখতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, শুধু পাখিটা দেখতে সুন্দর না, এছাড়া পাখিটার মধ্যে অনেক বৈশিষ্ট্য আছে। পাখিটা নাচতেও পারে। বলেন কি, পাখি নাচতে পারে? কিন্তু এ পাখি আপনি কোথায় পেলেন? এই পাখিটা আমি অনেক অর্থ দিয়ে সওদা করেছি, শুধু আমার অতিথিদের আনন্দ দেওয়ার জন্য। কিন্তু এই পাখিটা কখন নাচবে? সময় হলে ঠিক নাচবে। নাও নাও, বিশ্রাম করো, আমি চললাম। হে কি, আমি এখানে? আমি এখানে কেন? আমি আপনাকে অপহরণ করে এখানে নিয়ে এসেছি। তোর এত বড় সাহস! তুই আমাকে এখানে অপহরণ করে এনেছিস? আমার বাবা জানতে পারলে তোকে শুলে চড়াবে। আপনার বাবা খুব ভালো করে জানে আমি আপনাকে অপহরণ করে নিয়ে এসেছি, আর আপনি চাইলেও আমার কাছ থেকে পালাতে পারবেন না। আমি চিৎকার করব, তাহলে সবাই সত্যিটা জেনে যাবে। আপনি যতই চিৎকার করুন না কেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। কারণ এই মহলের মালিকও জানে আপনার মাথায় সমস্যা সারানোর জন্যই আপনাকে এখানে নিয়ে এসেছি। এখন নিজের ভালো চাইলে আমার কথা মতো চলুন। আপনার ব্যবহারে সন্তুষ্ট হলে আমি নিজে থেকেই আপনাকে ফিরিয়ে নিয়ে যাব। তার মানে তুমি সেই চোর যে আমার হিরে চুরি করেছিলে? হ্যাঁ, আমি আপনার হিরে চুরি করেছিলাম, কিন্তু আমি চোর নই। একজন বৃদ্ধার জীবন বাঁচানোর জন্যই আপনার হিরে চুরি করেছিলাম। আমি তোমাকে বিশ্বাস করি না, তুমি একটা চোর। বাহ, পাখিটা তো সত্যিই দারুণ নাচ করে। এ কি, পাখিটার মধ্যে থেকে এমন মুক্তা বের হলো কি করে? খবরদার, ধরবে না এটা। তোমার কাজ তো শুধু চুরি করা। এখানকার জিনিস চুরি করতে চাইছো? ঠিক আছে, ধরলাম না, কিন্তু আমার কাজ চুরি নয়। আমার কাজ অসহায়দের সাহায্য করা আর অহংকারীদের ভালো করা। আপনার হিরে চুরি করেছিলাম তো যাতে আপনার পিতা ওই বৃদ্ধাকে মুক্তি দেয়, কিন্তু সে বড্ড চালাক, তাই আমাকে ধরে ফেলেছিল। কিন্তু আমাদের মহলে এত নিরাপত্তা থাকার পরেও তুমি কিভাবে চুরি করতে এলে? সেসব পরে বলবো। যখন আপনি আমার বিশ্বাস অর্জন করতে পারবেন তখনই সব বলবো। এবার ঘুমিয়ে পড়ুন। না, তোমার সাথে এই কক্ষে আমি ঘুমোতে পারবো না। আমার ওপর বিশ্বাস রাখতে পারেন। আপনি যেমনটা ভাবছেন আমি তেমনটা না।
দুদিন পর আপনার জ্ঞান ফিরেছে, চাইলে এর আগেই আমি অনেক কিছু করতে পারতাম। এবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে। রাতে রাজকুমারী ঘুমিয়ে পড়লে অরিন্দম শুয়ে ভাবতে থাকে সওদাগর কেন তাদের এত খাতির যত্ন করছে। অরিন্দমের মনে সন্দেহ বাসা বাঁধতে থাকে। তখন অরিন্দম বিছানা থেকে উঠে তার কোমর থেকে এক বিশেষ সুগন্ধি বের করে। এরপর অরিন্দম সুগন্ধি নাকে নিতেই হঠাৎ ভয়ানক সাপে রূপান্তর হয়। সাপ হয়ে অরিন্দম কক্ষ থেকে বেরিয়ে যায়। এরপর অরিন্দম সওদাগরের অন্য কক্ষগুলো ঘুরে দেখতে থাকে। অরিন্দম দেখতে পায় সওদাগরের গোপন কক্ষে অনেক দামি স্বর্ণ, হিরে, জহরত দিয়ে পরিপূর্ণ। এরপর অরিন্দম নিজের কক্ষে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। সকাল হলে অরিন্দম রাজকুমারীকে কিছুটা খুলে বলতে থাকে। তখনই সেখানে সওদাগর এসে হাজির হয়। বাহ, তোমার স্ত্রী তো সুস্থ হয়ে উঠেছে, তোমাদের দেখে অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমার স্ত্রীকে আজ অনেকটা সুস্থ দেখাচ্ছে, তাই ভাবছি আমরা আজই এখান থেকে চলে যাব। তা কি করে হয়? আমার বাড়িতে যে মেহমান একবার প্রবেশ করে আমি তাদের 3 দিনের আগে কোথাও যেতে দিই না। এবার বলো, তোমরা কি রাতে পাখির নাচ দেখেছিলে? হ্যাঁ, দেখেছি। আপনার পাখিটা অনেক সুন্দর নাচ করে, কিন্তু দেখুন পাখিটার মধ্যে থেকে একটি দামি মুক্তো নিচে পড়ে গেছে। মুক্তোটা তুলে রাখতে পারোনি? না 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 না, অন্যের জিনিসে হাত দেওয়ার অভ্যাস আমার নেই। আপনার মুক্তো আপনি নিজেই তুলে রাখুন। ঠিক আছে, এবার আমার সাথে এসো, তোমাদের খাবারের ব্যবস্থা করেছি। খেয়ে দিয়ে আমার বাগানটা থেকে ঘুরে আসলে তোমাদের অনেক ভালো লাগবে, তখন আর কোথাও যেতে মন চাইবে না। ঠিক আছে, চলুন। আমার সময় হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। তোমরা এগুলো খেয়ে বাগান দিয়ে ঘুরে এসো, আমি চললাম। আপনি কোথায় যাবেন? আমার অনেক কাজ পড়ে আছে, তাই আমাকে এখনই যেতে হবে। আমি চললাম, তোমরা ঠিক মতো খেয়ে নিও। নিন রাজকুমারী, খাবারগুলো খেয়ে নিন। আমার মনে হয় খাবারগুলো খাওয়া ঠিক হবে না। সওদাগরের এমন আচরণ আর এত বড় মহলে একা থাকা, সবকিছু মিলিয়ে আমার কাছে খুব সন্দেহ লাগছে। তাহলে এখন কি করবেন? চলো প্রথমে বাগানটা থেকে ঘুরে আসি, আর তাছাড়া কারো যদি দেখা পাই তবে তার কাছ থেকে সওদাগরের ব্যাপারে সবকিছু জেনে নিলেই ভালো হবে। ঠিক আছে, চলুন। অরিন্দম রাজকুমারীকে নিয়ে সওদাগরের বাগানে প্রবেশ করতে দেখতে পায় সেখানে অনেকগুলো পশু পাখিকে বন্দি করে রাখা হয়েছে। এমন জায়গায় এমন পশু পাখি দেখে তারা দুজনে অনেক অবাক হয়। হঠাৎ সেখানে থাকা পাখিদের মধ্যে একটা পাখি কথা বলে ওঠে। তোমরা কারা আর এখানে এসেছো কেন? আমরা সওদাগরের অতিথি, কিন্তু তুমি কি করে কথা বলছো? কারণ আমরাও তোমাদের মতো মানুষ। কি? তোমরাও আমাদের মতো মানুষ? কিন্তু তোমরা আমাদের মতো মানুষ হলে এই খাঁচায় পাখি রূপে বন্দি হয়ে আছো কেন? সেসব পরে বলছি, তার আগে বলো, সওদাগর কি তোমাদের পাখির নাচ দেখতে দিয়েছিল আর খাবার খেতে দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। তাতে কি হয়েছে? তোমরা কি পড়ে থাকা মুক্তো তুলেছিলে আর সওদাগরের দেওয়া খাবার খেয়েছিলে? না, আমরা ওই মুক্তও তুলিনি আর খাবারও খাইনি। এজন্যই তোমরা এখনো মানুষ হয়ে আছো, নয়তো এতক্ষণে আমাদের মতো পশু পাখিতে পরিণত হতে। তার মানে তুমি কি বলতে চাইছো? সওদাগর কোনো ভালো মানুষ না? হ্যাঁ, সওদাগর কোনো ভালো মানুষ না, সে একজন জাদুকর। সে আমাদের মতো পথচারী আর বণিকদের সাহায্য করার নামে সবাইকে তার জাদুর সাহায্যে পশু পাখি বানিয়ে রাখে আর আমাদের অর্থ সম্পদগুলো লুট করে নেয়। এরপর এইসব পশু পাখিকে চড়া দামে বিক্রি করে। তোমরা যে পাখির নাচ দেখেছো সে পাখিও একজন মানুষ। এবার বুঝতে পেরেছি, এজন্যই জাদুকর এত সম্পদের মালিক। কিন্তু তোমরা কি সারা জীবন এভাবে পশু পাখি হয়েই থাকবে নাকি? না, জাদুকরের গুপ্ত কক্ষে একটা জাদুর আয়না আছে, যেটা কেউ ভেঙে ফেললে জাদুকরের সকল জাদু নষ্ট হয়ে যাবে। তখন আমরা সবাই মুক্ত হয়ে যাব। কিন্তু কাজটা জাদুকর ফিরে আসার আগেই করতে হবে। এতক্ষণে জাদুকর নিশ্চয়ই কোনো খদ্দের খুঁজছে। ঠিক আছে, আমি জাদুকরের গোপন কক্ষে গিয়ে জাদুর আয়না ভেঙে ফেলবো
আর সবাইকে মুক্ত করব। কিন্তু তুমি কি করে জাদুকরের গোপন কক্ষে প্রবেশ করবে? যেভাবে আপনাদের মহলে অনেক প্রহরী থাকতে প্রবেশ করেছিলাম সেভাবেই প্রবেশ করব। এবার আমার সাথে চলুন। এইটা কি? এটা এক জাদুর সুগন্ধি, যা আমি নাকে ধরলে এক সাপে পরিণত হয়ে যাই। আর এই কারণে তোমার বাবা আমাকে বন্দি করে রাখতে পারেনি। কিন্তু সবার চোখে ধুলো দিয়ে আমাকে কি করে মহল থেকে বের করে নিয়ে এসেছো? এই সুগন্ধি কিছুটা পান করলে আমি অদৃশ্য হয়ে যাই, আর আমি অদৃশ্য হয়ে যাওয়ার পর যাকে স্পর্শ করি সেও অদৃশ্য হয়ে যায়। তাহলে তো এখান থেকে পালিয়ে যেতে আমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, ইচ্ছে করলে পালিয়ে যেতে পারবো, কিন্তু সবাইকে মুক্ত না করে আমি কখনো পালিয়ে যাব না। আপনি এখানে থাকুন, আমি এখনই আসছি। অরিন্দম পাখির কথা মতো আবার সেই গোপন কক্ষে প্রবেশ করে। এরপর অরিন্দম মানুষে রূপান্তরিত হয়ে জাদুর আয়না ভেঙে ফেলে। জাদুর আয়না ভেঙে ফেলার সঙ্গে সঙ্গে সকল পশু পাখি নিজেদের রূপে ফিরে আসে। এরপর অরিন্দম সেই গোপন কক্ষের দরজা খুলে দেয়, যার ফলে সকল পথচারী তাদের সকল অর্থ সম্পদ ফিরে পায়। সন্ধ্যা হলে জাদুকর এসে দেখতে পায় তার জাদুর আয়না ভেঙে পড়ে আছে, সকল অর্থ সম্পদ উধাও হয়ে গেছে। এটা দেখে জাদুকর অনেক রাগান্বিত হয়ে যায়। হারামজাদা, তুই আমার ফাঁদে পা না দিয়ে আমার জাদুর আয়না ভেঙে ফেলেছিস। হ্যাঁ, আমার সকল অর্থ সম্পদ লুট করেছিস, আমার সকল বন্দীকে মুক্ত করেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। সকাল হলে জাদুকর এক এক করে সব জায়গায় অরিন্দমকে খুঁজতে থাকে। এক সময় গিয়ে জাদুকর মরুভূমির মাঝে এক তাঁবু দেখতে পায়, যা দেখে জাদুকর তাঁবুর দিকে এগিয়ে যায়। এরপর জাদুকর তাঁবুর মধ্যে প্রবেশ করলে দেখতে পায় সেখানে রাজকুমারী ঘুমিয়ে আছে। এই তো ওর সুন্দর স্ত্রী এখানে ঘুমিয়ে আছে, একেই তুলে নিয়ে যায়, তাহলে ও নিজ থেকে আমার কাছে ধরা দেবে। এরপর জাদুকর রাজকুমারীর মুখের ওপরে জাদুর রুমাল ধরে রাজকুমারীকে অজ্ঞান করে ফেলে। এরপর জাদুকর রাজকুমারীকে নিয়ে তাঁবু থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অরিন্দম কিছু খাবার নিয়ে তাঁবুতে ফিরে আসে। অরিন্দম তাঁবুতে প্রবেশ করতেই দেখতে পায় সেখানে রাজকুমারী নেই, সেখানে শুধু জাদুকরের একটা আংটি পড়ে আছে। তার মানে দুষ্টু জাদুকর এসে রাজকুমারীকে তুলে নিয়ে গেছে। দুষ্টু জাদুকর, এবার তোকে তোর পাপের শাস্তি দেব। অরিন্দম মরুভূমির মধ্যে জাদুকরের পায়ের চিহ্ন অনুসরণ করে দ্রুত এগিয়ে যেতে থাকে। যেতে যেতে অরিন্দম দূরে দেখতে পায় জাদুকর রাজকুমারীকে তুলে নিয়ে যাচ্ছে। তখন অরিন্দম তার কোমর থেকে জাদুর সুগন্ধি বের করে নিজেকে সাপে রূপান্তরিত করে। এরপর অরিন্দম দ্রুত জাদুকরের দিকে এগিয়ে যায়। যেতে যেতে অরিন্দম সাপ হয়ে জাদুকরের সামনে এসে দাঁড়ায়। কি এই বিষাক্ত সাপ এলো কোথা থেকে? এই সাপ তো পাহাড়ে থাকার কথা, মরুভূমিতে এলো কি করে? এই যা যা বলছি, যা। জাদুকরের কথায় রাগান্বিত হয়ে সাপ হয়ে থাকা অরিন্দম জাদুকরকে দংশন করে। জাদুকর বিষের জ্বালায় সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর অরিন্দম নিজের ওপর ফিরে আসতেই রাজকুমারী তার জ্ঞান ফিরে পায়। এ কি? আমি আমি এখানে কেন? এই জাদুকর আপনাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিল। ভাগ্য ভালো বলে আপনাকে খুঁজে পেয়েছি, নয়তো এই জাদুকর আপনাকে মেরে তার প্রতিশোধ নিত। আমাকে খুঁজতে কেন এসেছো? আমি তো অহংকারী পাপী, আমার পাপের শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, অহংকারীদের শাস্তি হওয়া দরকার, কিন্তু যে ভুল করে ভুল বুঝতে পারে সেই প্রকৃত মানুষ। আপনি ভুল করে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই যথেষ্ট। আসুন, এবার আমার সাথে আসুন। এরপর অরিন্দম রাজকুমারীকে নিয়ে আসাম রাজ্যের রাজদরবারে হাজির হয়। রাজা অরিন্দমের মুখে জাদুকরের সব কথা শুনে অরিন্দম আর রাজকুমারীকে জাদুকরের মহলে থাকার অনুমতি দেয়। এরপর অরিন্দম আর রাজকুমারী
জাদুকরের মহলে থাকতে শুরু করে। এরপর কেটে যায় দীর্ঘ কয়েক মাস। এর মধ্যে ধীরে ধীরে রাজকুমারী অরিন্দমকে পছন্দ করতে শুরু করে। একদিন অরিন্দম রাজকুমারীকে বলে, রাজকুমারী, আপনি আগের চাইতে অনেক বদলে গেছেন। এখন আপনার মধ্যে কোনো অহংকার নেই। চলুন এবার আপনাকে মহলে রেখে আসি। নিশ্চয়ই আপনার চিন্তায় আপনার পিতামাতা অনেক কষ্টে আছে। না, আমি কোথাও যেতে চাই না। আমি অনেক অন্যায় করেছি, কত সাধারণ প্রজাদের কঠিন শাস্তি দিয়েছি। এই পাপী মানুষ হয়ে আমি কি করে সবার সামনে মুখ দেখাবো? যাদের সাথে অন্যায় করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চাইলে তারা খুশি মনে আপনাকে ক্ষমা করে দেবে। আর যদি তাদের সামনে না যান তাহলে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। কিন্তু আমি তোমাকেও হারাতে চাই না। আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই। আমি হলাম সাধারণ এতিম ছেলে, আমার নিজের বলতে কিছুই নেই। আপনার পাশে আমি একদমই বেমানান। যার মধ্যে একটা ভালো মন আছে তার কাছে সকল সম্পদ তুচ্ছ। তুমি যদি আমার সাথে থাকো আমি তবেই ফিরে যাব, নয়তো সারা জীবন এখানেই থাকবো। কিন্তু মহারাজ তো এটা কখনোই মেনে নেবে না। মেনে না নিলে আমায় নিয়ে আবার পালিয়ে এসো। ঠিক আছে, চলুন আজই আমরা আপনার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেব। এরপর অরিন্দম রাজকুমারীকে নিয়ে আসাম রাজ্য থেকে বেরিয়ে পড়ে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অরিন্দম রাজকুমারীকে নিয়ে তাদের মহলে ফিরে আসে। রাজকুমারীকে ফিরে পেয়ে রাজা রানী অনেক খুশি হয়, কিন্তু অরিন্দমকে দেখে রাজা অনেক রাগান্বিত হয়ে ওঠে। তখন রাজকুমারী রাজাকে শান্ত করে। রাজকুমারীর এমন আচরণ দেখে রাজার মনও গলে যায়। এক পর্যায়ে রাজা অরিন্দমকে জামাই করতে রাজি হয়। এরপর অরিন্দম রাজকুমারীকে বিয়ে করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।